নন্দিনীর লেখা গল্প অবলম্বনে ষষ্ঠ। নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে করে সকাল 8:30টায় দিল্লি নেমেছিল অনন্ত। দিল্লি থেকে দুপুর 12টার স্পাইস জেটের ফ্লাইট ধরে দুপুর 2টোর সময় কলকাতা এয়ারপোর্ট থেকে একটা উবের নিয়ে সোজা শিয়ালদহ স্টেশনে পৌঁছে লোকাল ট্রেন ধরে আলোকনগর স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2-এ নেমে দাঁড়ালো সে। স্টেশনে নেমে যখন দাঁড়ালো তখন সূর্যের আলো অনেকটা কমতে শুরু করেছে। তার শৈশব, কৈশোর আর যৌবনের শুরুর বেশ কিছুটা সময় কেটেছে এখানে। দীর্ঘ 10 বছর পর এক তিক্ত অতীত স্মৃতি বুকে নিয়ে নিজের জন্মভিটে আলোকপুরে ফিরে আসে অনন্ত। বর্তমানে সে আমেরিকায় সপরিবারে স্থায়ী এবং পেশায় একজন সফল ইঞ্জিনিয়ার ও MBA। তার বাবা আলোকপুরের নামকরা উকিল ছিলেন। বাবার মৃত্যুর পর থেকে অনন্ত সেই বাড়িটি বিক্রি করার চেষ্টা করছিল, কারণ এই বাড়ির সাথে জড়িয়ে আছে তার জীবনের এক অন্ধকার অধ্যায়, যার আত্মচিৎকার সে আজও আমেরিকার নির্জন রাতে শুনতে পায়। আলোকনগরে ফেরার পথে স্টেশনে এক রিক্সা চালকের মুখে সে নিজের ও তার পরিবারের সম্পর্কে কিছু ভুল ধারণা শোনে। গ্রামবাসী জানে যে উকিলবাবুর ছেলে বিদেশে গিয়ে মেম বিয়ে করে বাবা মায়ের খোঁজ নেয়নি, যা শুনে অনন্ত কষ্ট পেলেও নিজের পরিচয় গোপন রাখে, যাতে তার পুরনো সেই অপরাধ বা ঘটনার কথা কেউ জানতে না পারে। বাড়িতে তার দিদি, জামাইবাবু ও ভাগ্নে আগে থেকেই উপস্থিত ছিল। এক পাঞ্জাবি ক্রেতার কাছে বাড়িটি বিক্রি করার সব ব্যবস্থা চূড়ান্ত। সেই কাজ মেটাতেই অনন্তর এই অনিচ্ছুক প্রত্যাবর্তন। কালকে ওই পাঞ্জাবি ভদ্রলোক আসবেন, সবকিছু ঠিকঠাক থাকলে ভালো। যেভাবেই হোক এই বাড়ি থেকে সমস্ত সম্পর্ক যোগাযোগ ঘুচিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারলেই হলো। আর আসবে না এদিকে কোনোদিন। বিছানার এপাশ ওপাশ করতে করতে উঠে দাঁড়ালো সে। দরজা খুলে বেরিয়ে এলো বাইরে। একটা সিগারেট বের করে ধরিয়ে টানতে লাগলো। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে রাতের দিকটায়। মার্চ মাস আসতে এখনো বেশ দেরি আছে, তাই হালকা ঠান্ডার ভাবটা থেকেই গেছে। দুই একবার ওপরের ঘরটার দিকে চোখ গেল। যতবার নিজেকে আটকানোর চেষ্টা করছিল, চোখ যেন খুঁজে খুঁজে সেদিকেই যেতে লাগলো। তখন কলেজের প্রথম বর্ষ অনন্তর, ইঞ্জিনিয়ারিং কলেজে ছাত্র, তার উপর দেখতে বেশ স্মার্ট। আর বাবার পয়সার নাম থাকা দৌলতে নিজের মধ্যে এক দম্ভ কাজ করতো সবসময়। কলেজে অনন্তকে পছন্দ হবে না এরকম মেয়ের বেশ অভাব। তার সাথে টুকটাক কিছু নেশাও শুরু হলো। কলেজে নাকি ওইসব একটু একটু হয়। সিগারেটের নেশাটাও ওই থেকেই শুরু। জীবনে তারপর এতগুলো বছর কেটে গেছে, সিগারেটটা বাদ দিলে বাকি সব নেশায় ছুটে গেলেও ওইটি কিছুতেই বাদ গেল না অনন্তের জীবন থেকে। সেই সময় কলেজের এত মেয়ে থাকতেও অনন্তের মনে ধরলো মেয়েদের কলেজের হোস্টেলের ঘর পরিষ্কার করতে আসতো যে মেয়েটা, তাকে। আসলে কাজটি করতো ওর মা, কিন্তু মদ খেয়ে নেশা করে অর্ধেক দিন কোথাও না কোথাও উল্টে পড়ে থাকতো মহিলা। মায়ের ওই একটা কাজের উপর সংসার চলতো ওদের। বাধ্য হয়ে মায়ের কাজগুলো মেয়েটাই করত। বেশ কিছুদিন ধরেই কলেজের ক্যাম্পাসে সকালে যখন কলেজের জন্য বেরোতো, তখন মেয়েটিকে দেখতে পেত মেয়েদের হোস্টেলের দিক থেকে আসতে। নিটোল বক্ষ আর বাঁকা কোমরের খাঁজে অনন্তর মন কখন আর কিভাবে যে ডুবে গেল বুঝতেই পারেনি সে। হালকা কথা দিয়ে শুরু থেকে সেটা ঘন্টার পর ঘন্টায় গিয়ে পৌঁছালো। পাছে কলেজের কেউ জানতে পারে, এই ভয়ে মাঝে মাঝে শরীর খারাপের বাহানা দিয়ে ক্লাস কামাই করে হোস্টেলের ঘরে নিয়ে যেত মেয়েটিকে। ভালোবাসা ঠিক কতটা ছিল বা আদৌ ছিল কিনা জানা নেই অনন্তর। উঠতি যৌবন আর মেয়ের শরীরের আকর্ষণের টানে ক্রমাগত পেঁচানো সাপের মতো নিজেকে জড়িয়ে ফেলেছিল সে। মেয়েটির নাম ছিল নয়ন। গায়ের রং যে ফর্সা ছিল তা নয়, তামাটে মতো। বস্তি এলাকার মেয়ে, তার উপর সারাদিন কাজ করে খায়, শরীরের যত্ন নেওয়ার মতো ক্ষমতা তার ছিল না। তবে চোখ দুটো ছিল অপূর্ব। নামের সাথে মিলিয়ে রেখেছিল নাকি এমনিই মিলে গেছে সেটা নয়নের জানা ছিল না। টানা টানা চোখের একগুচ্ছ কালো পাতা। চোখ দুটো বন্ধ করে যখন খুলত, তখন সম্পূর্ণ চোখটা যেন সাথে সাথে দুলে উঠত। ভালোবাসা সমানে সমানে হয়, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হলেও অনন্তের ক্ষেত্রে সেটা ব্যতিক্রম হয়নি। এত মেয়ে থাকতে কেন একটা গরিব বস্তির মেয়ে সরিতাকে টেনেছিল, এই প্রশ্নের উত্তর সে নিজেও নিজেকে দিতে পারেনি। আসলে এর কোনো উত্তর হয় না। তবে এইসব ক্ষেত্রে শরীরের টান যখন শেষ হয়ে যায়,
ভালোবাসার অনুভূতিগুলো খাঁচা খুলে পাখির মতো পালিয়ে যায়। বিষয়টা খুব একটা চেপে রাখা গেল না। অতিরিক্ত বেশি কলেজ কামাই করার জন্য অনন্তর কিছু কাছের বন্ধুরা বিষয়টি জানতে পারলেও বিষয়টি নেহাতই সাময়িক ভেবে তারাও খুব একটা মাথা ঘামালো না। অনন্তর মতো একটা ছেলে কিনা প্রেমে পড়েছে একটা সুইপারের মেয়ের। কিন্তু আসল ঘটনাটি ঘটল বছরখানেক পর। কলেজের দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা তখন অনন্তর। নয়নের প্রতি শরীর আর মনের টান একটু একটু করে কমতে শুরু করেছে তখন। হঠাৎ নয়ন এসে একদিন জানালো সে গর্ভবতী। কি রে, তুই এখনো জেগে আছিস? আর বাইরে কি করছিস? হালকা ঠান্ডা আছে, কিন্তু এখনো ঠান্ডা লেগে যাবে তো। এমনিতেই অন্য জায়গা থেকে এসেছিস। অনন্তর দিদি নিরুপমা কখন যে উঠে পেছনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি। সিগারেটটা শেষ টান দিয়ে বাকিটুকু মেঝেতে ফেলে পা দিয়ে তার আগুন নেভাতে নেভাতে বলল, ঘুম আসছিল না। এতদিন পর এখানে এসে কিরকম একটা অস্বস্তি হচ্ছে। পিঠের উপর হাত রেখে নিরুপমা বলল, বেশি ভাবিস না, যা হয়েছিল ভুলে যা। অতীতকে তো আমরা ঠিক করতে পারবো না। অতীতে যাওয়ার যদি একটা চাবি থাকতো তাহলে হয়তো সবকিছুকে ডিলিট করে আবার ফিরে আসতে পারতিস। যাকগে, সেই সব ভেবে নিজেকে আর কষ্ট দিস না। ওটাই হয়তো হওয়ার ছিল তোর সাথে। অনন্ত ওপরের ঘরটার দিকে তাকিয়ে একবার একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু কিছু বলল না। দিদি আবার বলতে শুরু করলো, এত ভাবিস না, যা তো গিয়ে শুয়ে পড়। কালকে সকাল সকাল উঠতে হবে। ভদ্রলোক বলেছেন 10টার মধ্যেই অফিসে পৌঁছে যাবে। আমাদের তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে হবে। ভদ্রলোকের একটাই যা সমস্যা। কি সমস্যা? অনন্ত প্রশ্ন করল। প্রথমে তো বলেছিল সব টাকা ক্যাশে দেবে। অতগুলো টাকা ক্যাশ নিলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে। তারপর তো জামাইবাবু বলার পর কিছুটা অ্যাকাউন্টে পাঠিয়েছে। ব্যবসায়ী মানুষ তো, তার উপর প্রচুর টাকার মালিক। তোরা সব করে রেখেছিস বলে আমার উপর চাপটা কম হলো। না হলে অত দূর থেকে এসে তারপর এই লোক খোঁজা, অফিসের ডেট নেওয়া, এইসব করতে আমাকে যে এখানে কতদিন থাকতে হতো তার ঠিক নেই। নিজের লোক থাকে কিসের জন্য? আমরা থাকতে তোকে অত চিন্তা করতে হবে না। সেটাই তো স্বাভাবিক। অনন্ত কিছু একটা বলতে চাইছিল, কিন্তু বলতে পারছিল না। অনন্তকে ঘুমোতে বলে নিরুপমা সেখান থেকে চলে যাওয়ার জন্য পেছন ঘুরতেই অনন্ত দিদির হাতটা টেনে ধরল। এখানে একটু বসবি দিদি? ভালো লাগছে না রে। নিরুপমা অনন্তর মনের অবস্থা বুঝতে পেরে ওর সাথে সেখানে বসে পড়ল। জানিস দিদি, চিৎকারের আওয়াজটা আজও কমে না। অত দূরে থেকেও আমি যেন স্পষ্ট শুনতে পাই। পাগল হয়েছিস নাকি? তোর মনের ভুল সব। তুই যে ডক্টর দেখাবি বলেছিলি মাঝে, দেখিয়েছিলি? পর্ণাকে কি বলবো? পর্ণা জানতে পারলে তুবলুকে নিয়ে যদি আমাকে ছেড়ে চলে যায়, সেরকম পরিস্থিতি হলে এমনিতে জানতেই পারবে। তার থেকে ভালো কাউন্সিলিংটা করা। কিছু একটা বাহানা দিয়ে দিবি। দুজনেই কিছুক্ষণ চুপ করে বসে রইল সেখানে। চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়েছিল, কিন্তু ভেতরে নানা অস্বস্তির জন্য যেন হাজার হাজার মানুষের কোলাহল ছাপিয়ে যাচ্ছিল সবকিছু। একে বোধহয় নিস্তব্ধতার আওয়াজ বলে। বাইরে একটা পেঁচা এক নাগাড়ে আওয়াজ করে ক্রমাগত প্রহরের জানান দিয়ে গেল। সকালবেলা উঠেই সবাই তৈরি হয়ে নিয়ে অফিসে পৌঁছালো তখন প্রায় 11টা বাজে। পাঞ্জাবি ভদ্রলোক একটা বড় কালো রঙের মার্সিডিজ নিয়ে অপেক্ষা করছিলেন। অনন্তরা পৌঁছতেই গাড়ি থেকেই বেরিয়ে এসে বললেন, বাঙালি হামেশা লেট হয় নাকি? হা হা হা, আমি 10:30টার মধ্যে এসে গেছি। আপ লোগো কো লিয়ে ওয়েট কি। অনন্ত থেকে বেশি ওর জামাইবাবুর সাথে ওর আলাপ ছিল ভদ্রলোকের। জামাইবাবু এগিয়ে গিয়ে ওনার সাথে পরিচয় করিয়ে দিলেন অনন্তর। सॉरी हरदास जी, थोड़ा लेट हो गया। आइए, मेरा साले साहब से मिलिए। ভদ্রলোক অনন্তর সাথে আলাপ করে হাত মিলিয়ে খানিক্ষণ গল্প করে অফিসের ভেতরে গেলেন। ভদ্রলোকের নাম হরদাস সিং। হোটেল, গেস্ট হাউস, রিসর্ট এইসবের ব্যবসা। রীতিমতো পয়সাওয়ালা লোক। অনন্তর বাড়িটা কিনে সেখানে একটা গেস্ট হাউস বা রিসর্ট বানাবে। পরের মাস থেকে ভাঙাভাঙির কাজ শুরু করবেন। অফিসের ভেতরে কিছু ফর্মালিটি কাজগুলো করে সব টাকা পয়সার হিসেব মিলিয়ে ফাইনাল সই করে দুজনে এই চুক্তিতে আবদ্ধ হলো যে এবার থেকে ওই বাড়ির উপর অধিকার থাকবে শুধু হরদাস সিংয়ের। নিরুপমা একটু কান্নাকাটি করছিল। যতই হোক তার বাবার বাড়ি, ইচ্ছে না থাকলেও বাড়িটা বিক্রি করতে বাধ্য হয়েছিল।
অনন্ত যখন সিগনেচার করছিল, হঠাৎ পাঞ্জাবি ভদ্রলোক হেসে বলে উঠল, আরে আপ তো ঋত্বিক রোশন হো অনন্তজি। অনন্ত হঠাৎ করে শুনে কথাটা ঠিক বুঝতে পারল না ভদ্রলোক ঠিক কি বলতে চাইছে। হেসে জিজ্ঞেস করল, কিউ? ঋত্বিক জি কি তড়া আপ ভি তো 6টা আঙুল। নিজের হাতের দিকে তাকে হেসে ফেলল অনন্ত, সাথে বাকি সবাই। ও আচ্ছা, এইটা? এ আমার সাথে ছোটবেলা থেকেই আছে, বলতে পারেন জন্ম থেকেই। অনন্তর ডান হাতের বুড়ো আঙুলের সাথে একটা ছোট মতো আঙুল ঝুলে থাকে, ওইটাই ও 6 নম্বর আঙুল। মানে 2 হাত মিলে ওর মোট 11টা আঙুল। জন্ম থেকেই রয়েছে এটা, কোনো কাজে সাহায্য করে না আঙুলটা, কিন্তু সে আছে শরীরের একটা অংশ হয়ে। ছোটবেলায় শুধু একটা ছোট পাতলা চামড়া ছিল। ধীরে ধীরে সে যত বড় হলো, তার ডান হাতে 6 নম্বর আঙুলটি পাশের বাকি আঙুলগুলোর মতো বড় না হলেও সে একটু একটু করে বাড়তে লাগলো। ওই আঙুলের সাথে ছোট মতো একটা নখ গজালো। তারপর থেকে অনন্ত শরীরের অঙ্গ হয়ে আছে সে। কেন আছে, কিসের জন্য আছে, তার কোনো কারণ নেই, এমনি আছে। পাঞ্জাবি ভদ্রলোকের কথায় অনন্ত হেসে উঠে বলল, যাক, অন্তত এই একটা কারণের জন্য আমার মনে হয় যে আঙুলটা থাকার কোনো কারণ আছে। সমস্ত কাজকর্ম মিটিয়ে নিজের বাড়ির সব অধিকার অন্যের হাতে অর্পণ করে স্বস্তির নিঃশ্বাস ফেলে ফিরে এলো অনন্ত। আজকে রাতটা পার হলে কালকে সকালে চলে বেরিয়ে যাবে সে। এখান থেকে শিয়ালদহ, তারপর এয়ারপোর্টে, ব্যাস। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। একেই বোধহয় নিয়তি বলে। রাতটা পার করে সকালে উঠে তৈরি হয়ে বেরিয়ে পড়ল অনন্ত। আলোকনগর স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিল। পরের লোকাল আসতে এখনো 10-15 মিনিট বাকি আছে। প্ল্যাটফর্মের উপর একটা দোকানে গিয়ে দাঁড়ালো, একটা সিগারেট কিনলো। কালকে রাতের ঘটনাগুলো ভাবছে অনন্ত। নিজের মনে সুপ্ত ইচ্ছেটাকে লুকোতে পারেনি সে। রাতে সবাই যখন ঘুমিয়ে গেছিল, তখন লুকিয়ে লুকিয়ে ছাদের ঘরটায় উঁকি মেরে এসেছে সে। শেষবার বলেই হয়তো নিজেকে আটকায়নি অনন্ত। এই বাড়িতে আজকে তার শেষ দিন। নিজের কৃতকর্মের জন্য যে পাহাড়স্বরূপ বোঝা তাকে আজও বয়ে নিয়ে বেড়াতে হয়, সেটাকে কিছুটা যদি বের করতে পারে। সবাইকে লুকিয়ে ঘুরে এসেছে, ঘরের ভেতরে ঢুকেছে। সেই রাতের পর আজকে প্রায় 10 বছর পর ঢুকেছিল ঘরটায়। এতকাল বন্ধ থাকার জন্য একটা ভ্যাপসা গন্ধ চারদিকে ছড়িয়েছিল। মুহূর্তের মধ্যে চোখের সামনে নিজের পাপ কাজগুলো ভেসে উঠেছিল অনন্তর। নয়ন প্রেগনেন্ট শুনে একটুও আনন্দ হয়নি, বরং মাথায় আগুন জ্বলে গিয়েছিল অনন্তর। তার মানে নয়ন ইচ্ছে করেই এটা করেছে, অনন্তকে ফাঁসানোর জন্য কি? ওর ইঞ্জিনিয়ারিং কেরিয়ার, ওর রেপুটেশন, বাবার নাম, সবকিছু শেষ হয়ে যাবে। এখনো 2 বছর বাকি আছে ইঞ্জিনিয়ারিং এর। একটা বস্তির মেয়েকে কিছুতেই নিজের বউ হিসেবে মানতে পারবে না তথাকথিত শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের ছেলে অনন্ত। নয়নকে অনেক বুঝিয়ে বাচ্চাটাকে নষ্ট করানোর জন্য রাজি করাতেই পারেনি সে। নয়ন কিন্তু কোনোদিন বিয়ের জন্য জোর করেনি অনন্তকে। গরিব বস্তি এলাকার অশিক্ষিত মেয়ে হলেও এটা হয়তো জানতো অনন্ত। না চাইলে জোর করে বিয়েতে রাজি করাতে পারবে না। কিন্তু অনন্ত সন্দেহবাতিক মন তখন নয়নের কোনো কিছুকে বিশ্বাস করাতে পারল না। কলেজের বন্ধুদের সাথে করে ফেললো সেই ভয়ঙ্কর পরিকল্পনা। সেই রাতে বন্ধুদের সাথে প্ল্যান করে এই বাড়িতে নিয়ে এসেছিল নয়নকে। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নয়নকে বুঝিয়ে নিয়ে এসেছিল বাড়িতে। বাবা মা সেদিন বাড়িতে ছিল না। সেই সুযোগে নয়নের বিশ্বাসকে শেষ করে তথাকথিত ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েকজন পড়ুয়া মিলে একের পর এক হিংস্র খাদকের মতো ছিঁড়ে খেয়েছিল সেই শরীর। বাচ্চাটাকে নষ্ট করার জন্য করেছিল, নাকি নয়নকে তার উপযুক্ত শিক্ষা দিতে, আজ আর ভেবে নিজেকে বোঝাতে পারে না। কিসের নেশায় আর কোন বুদ্ধিতে এই কাজটা করেছিল, আজও ভাবলে নিজেকে ঘেন্না ছাড়া আর কিছুই করতে পারে না সে। ফোন মেমোরির মতো মাথার মেমোরিগুলোকে ডিলিট করতে পারলে হয়তো ভালো হতো। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে মাইকে একটা মহিলা কণ্ঠস্বর বলে দিল। অনন্ত সিগারেটের শেষ অংশটুকু প্রাণ ভরে টেনে নিচ্ছে তখন। ধোঁয়া টানার শেষ সুখটা অনুভব করার আগেই কেউ একজন পেছন থেকে ওর জামাটা ধরে টানলো। একটা বাচ্চা মেয়ে, বয়স ওই খুব বেশি হলে 8-9 বছর হবে। মাথায় উস্কো খুস্কো চুল, একটা হালকা ছেঁড়া জামা দিয়ে নিজেকে কোনো রকমে জড়িয়ে রেখেছে। জামাটার পিঠে চেন নেই বলে বারবার খুলে পড়ে যাচ্ছে ঘাড়ের পাশ দিয়ে। একটা হাত পেতে টাকা চাইছে অনন্তর কাছে। স্টেশনে এইরকম অনেক বাচ্চা ঘুরে বেড়ায়।
অনন্ত একটা 5 টাকার কয়েন বের করে ওর হাতে দিতে যেতেই চোখ পড়ল মেয়েটার ডান হাতের বুড়ো আঙুলের দিকে। মেয়েটির ডান হাতের একটা আঙুল বেশি, মোট 6টা। বুড়ো আঙুলের সাথে লেগে ছোট মতো 6 নম্বর আঙুলটা ঝুলছে। নিজের হাতের দিকে তাকালো অনন্ত, একদম ওর হাতের মতোই। বুকটা কিরকম যেন ছ্যাঁত করে উঠল। তুই কোথায় থাকিস রে? মেয়েটিকে জিজ্ঞেস করল। মেয়েটি অনন্তের প্রশ্নের কোনো উত্তর দিল না। মাথা চুলকোতে চুলকোতে হাত পেতে অনন্তর দিকে হাঁ করে তাকিয়ে রইল। প্ল্যাটফর্মের উপর যে দোকানটা ছিল সেই দোকানের লোকটা বলল, কথা বলতে পারে না দাদা, এই স্টেশনেই থাকে। ওই যে পাগলিটার বাচ্চা, কে জানে কার পাপ বয়ে বেড়াচ্ছে। অনন্তর বুক কাঁপছে, হৃৎপিণ্ড ফেটে যাবে এক্ষুনি। ট্রেন তখন স্টেশনে ঢুকছে, সেদিকে আর খেয়াল নেই অনন্তর। সেই দিন বাবা মা বাড়িতে না থাকলেও রহিম চাচাকে বাড়ির চাবি দিয়ে গেছিল বাবা। সবাই বাইরে বেরিয়ে গেলে ফাঁকা বাড়ি দেখাশোনার জন্য রহিম চাচা রাতে এসে থাকতো। সেদিন রাতে ফিরে এসে সবটা দেখেছিল চাচা। কিছু বলেনি কাউকে, বাবাকে ফোন করে সবটা খুলে বলেছিল। কয়েকজন বড়লোক বাড়ির বাচ্চারা মিলে একটা ভুল করে ফেলেছে, কিন্তু সেই ভুলের সাথে লড়াই করার ক্ষমতা বা টাকা পয়সা কোনোটাই যে নয়নের ছিল না। সেই যাত্রায় উকিল বাবা বাঁচিয়ে দিয়েছিল অনন্ত সহ তার সব বন্ধুগুলোকে। কিন্তু নয়নের পরে কি হলো সেই ব্যাপারে কোনোদিন কিছুই জানায়নি বাবা। শুধু দিদির কাছে শুনেছিল নয়ন নাকি অনেক টাকা নিয়েছে সবার কাছ থেকে, মুখ বন্ধ রাখার জন্য। অনন্ত খুশি হয়েছিল। যাক বাবা, পয়সা নিয়ে খুশি থাকলে ঠিক আছে, আপদ গেছে এই অনেক। এক পা করে হেঁটে গেল ওদিকটায়। একটা পাগলি শুয়ে আছে, হাড় জিরজিরে শরীরটায় কটা হাড় আছে গোনা যাচ্ছে। গায়ে একটা কাপড় কোনোভাবে জড়ানো। মহিলা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে না। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া একটা শরীর। চোখ দুটো কোটরে ঢুকে গেছে, মাথার চুলে মোটা জট। হাঁ করে ওপরের দিকে তাকিয়ে কি যেন দেখছে। মাঝে মাঝে পা তুলে দিচ্ছে ওপরের দিকে। শরীর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ উলঙ্গ হয়ে বের হয়ে যাচ্ছে সব। অনন্ত পাশে এসে দাঁড়ালো। পা দুটো কাঁপছে অনন্তর। ট্রেনটা আওয়াজ করতে করতে প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাচ্ছে। পাগলিটা একবার অনন্তর দিকে তাকিয়ে কিছু যেন একটা ভেবে হাসলো, আবার ওপরের দিকে তাকিয়ে আপন মনে বিড়বিড় করতে লাগলো। ততক্ষণে সিগারেটের ধোঁয়া অনন্তর ফুসফুসে না পৌঁছে মাথায় ঢুকে শিরা উপশিরায় জট পাকাতে শুরু করেছে। অনন্ত ঠিক চিনতে পেরেছে নয়নকে। কিভাবে ভুলবে চোখ দুটো? সেই চোখ, অত গভীর, অত প্রশান্তির চোখ নয়ন ছাড়া আর কার? অনন্তর দিকে নিজের শরীর দেখেই পাগলিটা যেন বলছে, কি রে আয়, ছিঁড়ে খাবি না? তোর সামনে পড়ে রয়েছে তো অর্ধ উলঙ্গ একটা শরীর, তোর রোজ চাহিদা মেটানোর শরীর। আজকে আর ইচ্ছে করছে না বুঝি? অনন্ত দাঁড়িয়ে থাকতে পারছে না আর, থরথর করে কাঁপতে কাঁপতে বসে পড়ল। বাচ্চা মেয়েটি আবার অনন্তর জামাটা ধরে টানছে, কিছু বলতে চাইছে কি? ছোট বাচ্চাটার ডান হাতের ষষ্ঠ আঙুলটার দিকে তাকিয়ে গতকাল রাতের খাবার পেট থেকে যেন উগরে বেরিয়ে এলো অনন্তর। অনন্ত দু হাতে নিজের মুখ ঢাকলো। বমি আর চোখের জলে তখন দামি পাঞ্জাবি মাখামাখি। কিন্তু নিয়তি তাকে এত সহজে রেহাই দেওয়ার পাত্র নয়। যে পাপ থেকে মুক্তি পেতে সে 10 বছর পর ভিটে মাটি বিক্রি করে নিশ্চিন্ত হতে চেয়েছিল, সেই পাপ আজ জীবন্ত হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে, এই ধূলি ধূসরিত স্টেশনে, ওই 6 আঙুলের মেয়েটির অবয়বে। অনন্ত পকেট থেকে মানিব্যাগ বের করে সব কটা টাকা মেয়েটির দিকে বাড়িয়ে দিতে গেল, কিন্তু মেয়েটি টাকা নিল না। সে শুধু অনন্তর ডান হাতের সেই ষষ্ঠ আঙুলটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন সে নিজের অস্তিত্বের উৎসটা চিনতে পেরেছে। পরক্ষণেই মেয়েটি খিলখিল করে হেসে উঠল। সেই হাসি স্টেশনের ঘর ঘর আওয়াজ ছাপিয়ে অনন্তর কানে গিয়ে বিঁধল সেই পুরনো আত্মচিৎকারের মতো। পাগলিটা অর্থাৎ নয়ন হঠাৎই বিড়বিড় করা বন্ধ করে অনন্তর দিকে সরাসরি তাকালো। তার কোটরে ঢুকে যাওয়া চোখ দুটো যেন জ্বলন্ত আগ্নেয়গিরি। সে এক ঝটকায় উঠে দাঁড়িয়ে অনন্তর কলার চেপে ধরল। স্টেশনের লোকজন ভাবল পাগলিটা বোধহয় বাবুর কাছে টাকা চাইছে। কিন্তু অনন্ত টের পাচ্ছিল নয়নের আঙুলের হাড়গুলোর প্রচণ্ড চাপ। নয়ন হাসল, এক বীভৎস হাসি। তারপর অনন্তর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে অদ্ভুত এক গলায় বলল, বাড়ি তো বিক্রি করলি অনন্ত, নিজের রক্ত কোথায় বিক্রি করবি? অনন্ত চিৎকার করতে গিয়েও পারল না, তার গলা বুজে এলো।
সে কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে ট্রেনের লাইনের দিকে দৌড় দিল। সামনে তখন আর একটা ডাউন লোকাল ঢুকছে, কিন্তু ট্রেনের চাকায় পিষ্ট হওয়ার সাহসটুকু তার হলো না। সে শুধু দেখলো স্টেশনে ধুলোয় বসে থাকা সেই ছোট্ট মেয়েটি নিজের 6 নম্বর আঙুলটা দিয়ে অনন্তর দিকে নির্দেশ করে হাসছে। অনন্ত সেই স্টেশনে বসে বুঝতে পারলো তার শাস্তি শুরু হয়ে গেছে। আমেরিকা ফেরা হবে না তার। সে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ল সেখানেই। কয়েক ঘন্টার মধ্যেই খবর গেল মাস্টার পাড়ায়। দিদি জামাইবাবু এসে তাকে উদ্ধার করে নিয়ে গেল। কিন্তু অনন্ত আর আগের মানুষটা নেই। তার স্মৃতি থেকে পড়না, তুবলু বা আমেরিকার ঝলমলে জীবন সব মুছে গেল। তার মস্তিষ্কে কেবল ঘুরপাক খেতে লাগলো একটিই দৃশ্য, একটি 6 আঙুলের হাত তাকে টেনে ধরছে অন্ধকারের দিকে। পরের কয়েক মাস আলোকনগরের মানুষ এক অদ্ভুত দৃশ্য দেখল। সেই উকিল বাবুর বড় ছেলে যে বিদেশে থাকতো, সে এখন ওই আলোকনগর স্টেশনের প্ল্যাটফর্মে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়। গায়ের দামি জামা কাপড় ছিঁড়ে গেছে, মাথায় জট পাকিয়েছে। সে কারোর কাছে কিছু চায় না, শুধু স্টেশনের ওই ছোট্ট মেয়েটির পেছন পেছন ঘোরে আর ডুকরে কেঁদে ওঠে। যে মেয়েটি কথা বলতে পারে না, সে মাঝে মাঝে অনন্তর সামনে এসে দাঁড়ায়। অনন্ত তখন নিজে 6 নম্বর আঙুলটা দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে ফেলার চেষ্টা করে। রক্তে ভেসে যায় তার হাত। লোকেরা বলে বংশের অভিশাপ, কিন্তু অনন্ত জানে এ কোনো অভিশাপ নয়। এ হলো সেই পাওনা মিটিয়ে দেওয়া, যা সে 10 বছর আগে ফাঁকি দিয়ে পালিয়েছিল। নয়না তার মেয়ে এখন আর একা নয়। তাদের সাথে ধুলো মাখা শরীরে প্ল্যাটফর্মের কোণে বসে থাকে আলোকনগরের নব্য উন্মাদ অনন্ত। বিদেশের প্রাসাদ নয়, তার স্থায়ী ঠিকানা হলো এখন সেই স্টেশনের নর্দমার ধার, যেখানে প্রতিদিন সে নিজের করা অপরাধে তিলে তিলে প্রায়শ্চিত্ত করে চলেছে। অবহেলা আর ঘৃণার মাঝে এটাই ছিল তার জীবনের চরম এবং একমাত্র পাওনা। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।